বিয়ের আসরে কন্যা কবুল বলবে, এমন সময় গুলির শব্দে সবাই ভয়ে শত দরজার দিকে তাকায়। সিজন কয়েকজন গুন্ডাপান্ডা নিয়ে কন্যা ফারেনের দিকে এগিয়ে আসছে। ফারেন ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সিজন হাঁটতে হাঁটতে ফারেনের সামনে এসে দাঁড়ায়। সিজন সামনে আসতেই ফারেন মাথা নিচু করে ফেলে। সিজনের দিকে তাকানোর সাহস তার নেই। বিয়ের সাজে তোকে খুব সুন্দর লাগছে। এভাবে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু চেয়েছিলাম এভাবে আমার জন্য সাজবি, কিন্তু না, অন্যের জন্য সাজলি। খুব কষ্ট পেলাম আমি, খুব কষ্ট দিলি আমাকে। ফারেনের বাবা মাসুদ ইকবাল এমন সন্ত্রাসী আগন্তুককে দেখে রেগে যায়। এইসবের মানে কি? কে তুমি? আর আমার মেয়েকে এইসব কেন বলছো? আপনি আমাকে চিনবেন না আঙ্কেল, তবে আপনাকে সরি আঙ্কেল, আপনার মেয়ের বিয়ে এই ছেলের সাথে হচ্ছে না। হোয়াট? তোর সাহস কত বড়? তুই আমার বিয়ের আসর থেকে আমার বউকে বলছিস আমার সাথে তার বিয়ে হবে না? বরের কথা শুনে সিজন শান্ত ভঙ্গিতে তার হাতের রিভলভার দিয়ে তাকে চুপ করতে বলে। বউ কাকে বলছিস? বিয়ে হয়নি এখনো। যদি নিজের জীবন বাঁচাতে চাস চুপচাপ এখান থেকে পালিয়ে যা, না হলে জীবন নিয়ে ফিরতে পারবি না। আমি কিন্তু তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। তোমাকে আমার মেয়ে চিনে কি চিনে না তা জানার প্রয়োজন নেই আমার। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে, না হলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। পুলিশ আসতে আসতে তো অনেক সময় লাগবে, তার আগে যদি সবাইকে মেরে ফেলি আমি। সিজনের কথা শুনে ফারেনের বুক ধুক করে ওঠে। সিজন এবার ফারেনের হাত ধরে। ফারেন বাধা দেয় না। চল আমার সাথে। সিজন স্টেজ থেকে ফারেনকে টেনে ওঠায়। ফারেনের বাবা সিজনের সামনে এসে দাঁড়ায়। আমার মেয়েকে নিয়ে যেতে দেব না তোমাকে। ও আঙ্কেল, তাহলে তো আপনাকে বাঁচিয়ে রাখবো না। সিজন মাসুদ ইকবালের দিকে রিভলভার তাক করতেই ফারেন সামনে এসে দাঁড়ায়। মারবেন না আমার বাবাকে, আমি আপনার সাথে যাব। না ফারিন, তুই যাবি না। না বাবা, আমার কারণে তোমাদের কিছু হোক আমি চাই না। ও যান, মেলোড্রামা বন্ধ করে চলো। সিজন ফারেনকে টানতে টানতে বাহিরে নিয়ে এলো। কেউ আর বাধা দেওয়ার সাহস পেল না। সিজন ফারেনকে গাড়িতে উঠিয়ে কাজী অফিসের সামনে চলে আসে। ফারেনকে কাজী অফিসের ভেতরে নিয়ে আসে। ফারেন কিছু বলে না, চুপচাপ সব শোনে। এখানে সাইন করো মা। কাজের কথা শুনে ফারেন একবার সিজনের দিকে তাকায়। আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি সাইন করো। আমি এভাবে বিয়ে করতে পারবো না। আপনার আমাকে বিয়ে করতে ইচ্ছে হলে অনুষ্ঠান করে বিয়ে করেন। বাহ বাহ, কথা ফুটেছে তাহলে। ভালো ভালো, তোদের বাসা থেকে এখানে পর্যন্ত মাথা ঠান্ডা করে আছি। আমার রাগ উঠাইস না, রাগ উঠালে সবকিছু আমি লন্ডভন্ড করে ফেলবো। আমার ভালো দিকটা দেখেছিস, খারাপ দিকটা এখনো তোর অজানা। খারাপ দিকটা জানলে সেটা তোর জন্য ভালো হবে না। সাইন কর। মনে তো হচ্ছে মেয়ে এই বিয়েতে রাজি না। আপনি মেয়েটাকে জোর করে বিয়ে করছেন? কাজী সাহেব, আপনি চুপচাপ আপনার কাজ করুন, বেশি মাতব্বরগিরি করতে আসবেন না। সিজন ফারেনের দিকে রাগে চোখে তাকাতেই ফারেন সাইন করে দেয়। সিজন গুন্ডা ফান্টাদের বিদায় দিয়ে ফারেনকে নিয়ে গাড়িতে ওঠে। সিজন চুপচাপ ড্রাইভ করছে। পাশে একজন কখন থেকে যে আর চোখে তাকে দেখছে সে খেয়ালটুকু তাই নেই। ফারেন মনে মনে, এই হ্যান্ডসাম ছেলেটা আজ থেকে আমার স্বামী। রাগী ফেসে কি কিউট লাগছে। সিজন ফারেনের দিকে তাকায়। কি সমস্যা? এভাবে তাকিয়ে কি দেখছিস? ছেলে মানুষ জীবনে দেখিসনি মনে হয়। বেহায়া মেয়ে একটা, সামনে তাকা। সিজনের কথা শুনে ফারেনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সিজন তাকে বেহাইয়া মেয়ে বলছে, ওর বলতে ইচ্ছে করছে। আমার জামাইয়ের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবো, তাতে তোর কি? হ্যাঁ, জোর করে বিয়ে করার পরেও কেন সিজনের বিরুদ্ধে ফারেনের কোনো অভিযোগ নেই। সিজন ফারেনকে নিয়ে নিজের বাসায় চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর চাচা এসে দরজা খুলে দেয়। চাচার দুই হাতে লুঙ্গির কুচি ছিল, হয়তো সময়ের অভাবে লুঙ্গির কুচি দেওয়া হয়নি। চাচা লুঙ্গির কুচি ছেড়ে দুই হাত দিয়ে চোখে ডলা দেয়, যেন সে অবাক করার মতো কিছু দেখছে। তাই এখন নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছে না। আর ওইদিকে চাচার লুঙ্গি সুযোগ পেয়ে নিচে পড়ে যায়। ফারেন চোখ বড় বড় করে তাকায়। সিজন ফারেনকে ধরে ঘুরিয়ে পেছন দিকে ঘুরিয়েই দেয়। সিজন রাগে চোখে চাচার দিকে তাকায়। চাচা, তোমারে না বলছি লুঙ্গি না পরতে? যার তার সামনে খুলে যায়। এই লুঙ্গি কেন পরো তুমি? শাট আপ ভাতিজা। আমার লুঙ্গি খুলবে নাকি ঝুলে থাকবে সেটা আমার দেখার বিষয়। তুই লুঙ্গি নিয়ে নাক গলাবি না। এতক্ষণে জুরিনা এসে হাজির হয়। চাচার দিকে তাকিয়ে ছিছি করে, আরেক দিকে তাকায়। চাচা, আপনি এসব কি শুরু করছেন? যখন তখন লুঙ্গি খুলে বসে থাকেন, এমন চললে আমি কিন্তু আর থাকবো না, চলে যাব।
চাচা জরিনার কথা শুনে রেগে যায়, নিচ থেকে লুঙ্গি উঠিয়ে পড়ে, জরিনার মাথায় একটা ঠুকা মারে। তুই থাকা লাগবো না, তোকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। জরিনা বানু, চাচা তোমরা বেশি কথা না বলে এই দিকে তো তাকাও। তোমাদের ভাতিজার বউটারে একটু বরণ তো করে নিবা নাকি? জিসানের কথা শুনে চাচা জরিনা দুজনে শত দরজার দিকে তাকায়। ভাইজান, সত্যি সত্যি এইটা আপনার বউ? ও মা, কি সুন্দর! যাই সরেন তো, আমি সামনে যাই একটু দেখি। জরিনা বানু চাচারে সরিয়ে ফারহানের কাছে যায়। অবজেকশন মাই লর্ড। এভাবে রাতে একজন অচেনা মেয়ে এনে তুই আমার ভাতিজার বউ বানিয়ে দিলি, আর আমি বিশ্বাস করে নেব? কাবিনী, তুমি বিশ্বাস করলেও কি না করলেও বা কি? সিজন ফারেন হাত টেনে ধরে, সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে নিয়ে আসে। ফারেন রুমের চারিদিকে তাকিয়ে চোখ বুলিয়ে নেয়। এই রুমটাই তাহলে আজ থেকে তার। যা ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নে। ফারেন দাঁড়িয়ে আছে, ওর তো এখানে কোনো কাপড় নেই, চেঞ্জ করে ও কি পরবে? কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আমার তো এখানে কোনো জামা নেই। পাশের আলমারিটা খুলে দেখ, পেয়ে যাবি। ফারেন আলমারি খুলে দেখে অনেকগুলো শাড়ি, সালোয়ার কামিজ। ফারেন দেখে অবাক হয়ে যায়, এগুলো কার, এখানে কেন? ফারেন আর কিছু না ভেবে একটা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফারেন ওয়াশরুম থেকে এসে রুমে সিজনকে দেখতে পায় না। সে বিছানায় এসে বসে। কিছুক্ষণ পর জরিনা বানু এসে ডাক দেয়। ভাবি, ভাইজান আপনারা নিচে খাবারের জন্য ডাকছে। আচ্ছা, আসতেছি। ফারেন সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখে সিজন ডাইনিং টেবিলে বসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সিজনের দিকে তাকিয়ে দেখে একটা টি শার্ট ট্রাউজার পরে আছে। ফারেন বুঝতে পারছে না এগুলো চেঞ্জ করলো কখন। দাঁড়িয়ে না থেকে বসে খাওয়ার খাও। ফারেন সিজনের পাশের চেয়ারে বসে পড়ে। ভাতিজা, সত্যি সত্যি কি এই মেয়ে তোর বউ? ফারিন চাচাকে বলো তো তুমি আমার কে? ফারেন শান্ত কণ্ঠে চাচার দিকে তাকিয়ে বলে, চাচা, আমি ওনার বউ। কিন্তু প্রশ্নটা তো থেকেই যায়, এভাবে বিয়ে করলি কেন? সিজন চাচার কথা শুনে ফারেনের দিকে তাকায়। ফারেন মাথা নিচু করে ফেলে। আসলে ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কি, আমার এত হ্যান্ডসাম সুন্দর ভাতিজাকে তার পছন্দ হয়নি? কানা নাকি? ফারিন, তোমার বাবা কানা নয় তো আবার? না চাচা, কানা নয়, ঠিকই আছে। খাওয়া শেষে সিজন উপরে নিজের রুমে চলে যায়। ফারেন কি বলবে কিছু বুঝতে পারছে না। তারপরেও এক প্রকার সাহস নিয়ে রুমে চলে আসে। সিজন বিছানায় বসেছিল। ফারেনকে দেখে বিছানা থেকে উঠে ফারেনের দিকে এগিয়ে আসে। সিজনকে এগিয়ে আসতে দেখে ফারেন ভয়ে এক ঢোক গিলে পিছাতে থাকে। ফারেন পিছাতে পিছাতে দেওয়ালে এসে বাধা পায়। সিজন ফারেনের একদম কাছে চলে যায়। ফারেনের কোমরে হাত দিয়ে ফারেনকে নিজের সাথে মিশিয়ে ফেলে। ফারেনের পুরো শরীরে বিদ্যুৎ শক লাগার মতো অনুভূতি হয়। সে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে থাকে। সিজন ফারেনের কোমরে এক চাপ দেয়। ফারেন আহ করে শব্দ করে ওঠে। সিজন ফারেনের ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। হুশ, নো সাউন্ড। সিজন কথাবার্তা ছড়ায়। হুট করে ফারেনকে কোলে তুলে নেয়। ফারেন কিছু বলতে চাইলে সিজন সে সুযোগ দেয় না। ফারেনের ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়া দিয়ে বন্ধ করে দেয়। এক নতুন অনুভূতি ফারেনের মনে জাগ্রহ হয়, যে অনুভূতির সাথে সে পূর্ব থেকে পরিচিত নয়। সে আবেশে চোখ বন্ধ করে ফেলে। সিজন ফারেনকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। ফারেনের ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলে। ফারেনের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে আসে। ফারেনের দুই হাত সিজন নিজের দুই হাত দিয়ে বিছানায় চেপে ধরে। হঠাৎ করে সিজন ফারেনের কাছ থেকে দূরে সরে আসে। ফারেনকে টান দিয়ে বিছানা থেকে উঠিয়ে দেয়। যা নিচে বিছানা করে ঘুমা। সিজন ফারেনের দিকে বালিশ আর একটা কাঁথা ছুঁড়ে মারে। ফারেন কিছুই বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হলো যে তার সাথে এমন বিহেভস করছে। ফারেন চোখে বৃষ্টির নামবে নামবে এমন অবস্থা যা সিজনের চোখ এড়ায়নি। একদম ঢঙের কান্না কাঁদবি না, যেটা করতে বলেছি সেটা করে শুয়ে পড়। ফারেন কাঁথা বালিশ নিয়ে নিচে চুপচাপ শুয়ে রইল। সে এখন বুঝতে পারছে কেন সিজন এমন করছে। যখন ভালোবাসতে চেয়েছিল তখন তো সে সাড়া দেয়নি, এখন তো সে সিজনের ভালোবাসা পাওয়ার যোগ্যই না। ফারেন এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। গভীর রাত, রুম অন্ধকারে তলিয়ে আছে। সিজন বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে টর্চ অন করে। সিজন বিছানা থেকে নেমে ফারেনের কাছে গিয়ে বসে। ঘুমন্ত ফারেনকে অসম্ভব ভালো লাগছে সিজনের কাছে। সিজন ফারেনকে কোলে তুলে নেয়। ফারেন একটু নড়ে ওঠে। সিজন ফারেনকে বিছানায় এনে শোয়ায়। ফারেনকে জড়িয়ে ধরে নিচেও পাশে এসে শুয়ে পড়ে।
সকালে ঝলমলে রোদ জানালা ভেদ করে ফারিনের চোখে মুখে এসে পড়ে। ফারিনের ঘুম ভেঙে যায়, আড়মোড় ভেঙে বিছানায় উঠে বসে। হঠাৎ করে ফারিনের মাথায় আসে সে বিছানায় কেন? সে তো রাতে নিচে ঘুমাচ্ছিল, বিছানায় এলো কিভাবে? ফারিনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিশ্চয় সিজান এনেছে, সিজান ছাড়া আর কেই বা আনবে? ফারিন হাসি মুখে ফ্রেশ হয়ে যায়। ওয়াশরুম থেকে রুমে আসতেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। ফারিন তার বাবার কণ্ঠ শুনতে পায়। ফারিন রুম থেকে বের হতে নিলেই সিজান সামনে এসে পড়ে। বাবা এসেছে? সাথে পুলিশ নিয়ে এসেছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি তার মেয়েকে বিয়ের আসর থেকে জোর করে তুলে এনেছি। পুলিশ তো আনবেই। এখন কি হবে? কিছুই হবে না। তুই নিচে গিয়ে সবার সামনে বলবি আমি তোকে জোর করে তুলে আনিনি, তুই স্বেচ্ছায় আমার সাথে এসেছিস। এর যদি বিপরীত কিছু বলিস তাহলে তোর বাবার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে। আচ্ছা। সিজান ফারিনকে নিচে নিয়ে চলে আসে। ফারিনকে দেখে তার বাবা দৌড়ে ফারিনের কাছে আসে। ফারিন, এই শয়তানটা তোর সাথে খারাপ কিছু করেনি তো? অফিসার, এক্ষুনি এই শয়তানটাকে অ্যারেস্ট করুন। কেন অ্যারেস্ট করবে? তুই আমার মেয়েকে জোর করে তুলে এনেছিস। শ্বশুর মশাই, আমি আপনার মেয়েকে জোর করে তুলে আনিনি। আপনার মেয়ের মুখ থেকে শুনুন। ফারিন, মা তুই বল, ও তোকে তুলে এনেছে। না বাবা, ও আমাকে তুলে আনেনি। আমি ওকে ভালোবাসি, তাই আমি নিজ ইচ্ছায় ওর সাথে এসেছি। আর এখন ও আমার স্বামী, আমি এখন থেকে এখানেই থাকবো। সিজান অবাক চোখে ফারিনের দিকে তাকায়। ও তো এত কিছু বলতে বলেনি, তাহলে ফারিন এইসব কেন বলছে? ফারিন, তুই কি বলছিস এসব? নিশ্চয় শয়তানটা তোকে ভয় দেখিয়েছে। না বাবা, ভয় কেন দেখাবে? এইবার সিজান মুখ খুলল। শুনলেন তো অফিসার, আর কোনো কথা থাকতে পারে না। আপনারা প্লিজ এবার যেতে পারেন। পুলিশ অফিসার সহ ফারিনের বাবা হতাশ হয়ে চলে যায়। সিজন ভেবেছিল এবার হয়তো ফারিন কেঁদে একাকার করবে, কিন্তু না, তেমন কোনো লক্ষণই দেখতে পেল না। ফারিন সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। পেছন পেছন সিজন ও ফারিনকে রুমে দেখতে না পেয়ে সে বেলকনিতে চলে যায়। তোকে তো আমি এত কথা বলতে বলিনি। সিজনের কণ্ঠ শুনে ফারিন সিজনের দিকে না তাকিয়ে জবাব দেয়, শুধু ওই কথাটা বললে হয়তো কথাটা মজবুত হতো না, কিন্তু এখন অনেক মজবুত হয়েছে। তারাও আর আমাকে এখান থেকে নিয়ে যেতে পারেনি। সিজন ফারিনের কথা শুনে কিছু না বলে পেছন থেকে এসে ফারিনকে জড়িয়ে ধরে। ফারিনের চুলে মুখ ডুবায়। ফারিন হালকা কেঁপে ওঠে। সে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। তোমার পিছনে কত ঘুরলাম, কতবার যে ভালোবাসি বললাম, কিন্তু তুমি আমাকে পাত্তাই দিলে না। একটু ভালোবাসলে না। কি করলে? অন্য কাউকে বিয়ে করার জন্য বিয়ের আসরে বসেছিলে। কেন এমন করলে ফারিন? ভালোবাসো না ঠিক আছে, কিন্তু অন্য কাউকে বিয়ে করবে এটা তো আমি মানতে পারবো না। ভালোবাসি তো, অন্য কারো কিভাবে হতে দেই? সিজনের কথা শুনে ফারিনের চোখে জল টলমল করে। সে পেছনে ঘুরে সিজনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিচ থেকে চাচা চিৎকারের আওয়াজ শুনে সিজান ফারিনকে ছেড়ে দৌড়ে নিচে আসে। সাথে ফারিনও নিচে এসে চাচার দিকে তাকিয়ে সিজান রেগে যায়। ফারিনকে পেছন থেকে ঘুরিয়ে চাচাকে উদ্দেশ্য করে বলে, চাচা এসব কি? সকাল সকাল হাফ প্যান্ট পরে চিৎকার করছো কেন? চিৎকার কি ওলালে করি? হ্যাঁ, আমার লুঙ্গি কই? ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি নেই। আমার লুঙ্গি তোরা কি করলি? তোরা আমার লুঙ্গিকে সহ্য করতে পারস না, আমি শিওর। আমার লুঙ্গি তোরা নিলি। চাচা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনার ভূতে ধরছে? কি করেন? আমরা আপনার লুঙ্গি কেন নিব? আমরা কি লুঙ্গি পরি? যখন তখন আপনার লুঙ্গি খুলা যায়, আর সব দোষ আমাকে দেন। জরিনা বানুর কথা শুনে চাচা ফুলে ওঠে। সে চিল্লিয়ে সবার মাথা খারাপ করে দিচ্ছে। শেষে সবাই লেগে পড়ে চাচার লুঙ্গি খুঁজতে। সবাই চাচার রুমে এসে হামলা শুরু করে। এমন সময় জরিনা বানু চিৎকার দিয়ে ওঠে, চাচা, লুঙ্গি পাইছি। সবাই বিছানার নিচে উকি দিয়ে দেখে চাচার লুঙ্গি বিছানার নিচে অবস্থান করেছে। সিজন চাচার দিকে রাগে চোখে তাকায়। চাচার লুঙ্গি খাটের নিচে, অথচ সে এতক্ষণ তাদের সবাইকে দোষ দিয়ে যাচ্ছে। চাচা, তোমার লুঙ্গি খাটের নিচে, আর তুমি আমাদের দোষ দিচ্ছ? আমার লুঙ্গি খাটের নিচে কিভাবে গেল? হ্যাঁ, হায় আল্লাহ, এই বাড়িতে কি এখন ভূতের নজর লাগছে? ভাইজান, আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাবো। জরিনা বানু, তুমি চুপ করো আর নিজের কাজে যাও। এই চাচার লুঙ্গি চাচা নিজেই ঘুমের ভিতর খাটের নিচে ফেলে দিয়েছে। ভূত টুত কিচ্ছু না। চাচা এত পাগলের মতো কাজ কাম করে গে। লুঙ্গি খুলে তো খুলে, এখন আবার খাটের নিচেও ফেলা রাখে। জরিনা বানু, তুই চুপ করবি নাকি তোর চাকরি নট করে দিয়াম?
সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। এমন সময় সিজন ফারিনকে উদ্দেশ্য করে বলে, আমার খাবার ফারিন সার্ভ করবে। ফারিন ওঠো। সিজনের কথা শুনে ফারিন চেয়ার থেকে ওঠে, সিজনের খাবার সার্ভ করে দেয়। ফারিন সিজনের পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? বসে এবার নিজের খাবার খাও। ব্রেকফাস্টের পর সিজনের ফোনে রিং বেজে ওঠে। সিজন ফোন হাতে নিয়ে দেখে তার আম্মু ফোন দিয়েছে। সিজনের আম্মু আব্বু লন্ডন থাকে। সিজনকেও যেতে বলেছে, কিন্তু সিজন যায়নি, কারণ সে কারো মায়ায় পড়ে গেছে। দেখে থাকে। সিজন ফোনটা কানে নিয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে তার আম্মুর ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায়। কি শুনি সিজান? তুমি নাকি বিয়ে করেছো? এত বড় সাহস! আমাকে না জেনে তুমি বিয়ে করো? আম্মু, তোমার বৌমা কিন্তু অনেক সুন্দর। তাকে দেখলে তুমি ছেলের উপর রাগ করেই থাকতে পারবে না। একদম আমাকে পাম দিবি না। এবার বল, হুট করে কেন বিয়ে করে ফেললি? আরে তোমার বৌমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল, তাই তুলে এনে নিজেই বিয়ে করে ফেললাম। ভালো করছি না বলো? ওই বুড়া বেটার তো দেখি অনেক সাহস, আমার ছেলেকে রেখে অন্য আরেকজনের সাথে তার মেয়ের বিয়ে দেয়। আম্মু, সেই জন্যই তুলে আনলাম। ভালো করছিস। এখন আমার বৌমাকে ফোনটা দে তো, একটু আলাপ করি। সিজন বুঝতে পারছে তার আম্মুর রাগ অলরেডি কমে গেছে। ওকে আম্মু, দিচ্ছি। সিজন রুমে গিয়ে ফারিনকে ফোনটা দেয়। এই নাও, আমার আম্মু ফোন দিয়েছে, কথা বলো। আপনার আম্মু? কি বলবো আমি? যা ইচ্ছা বলো, নাও। ফারিন সিজনের হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমিও। তা কি শুনছি, তুমি নাকি আমার ছেলের মাথা পাগল করে দিয়েছো? সিজনের আম্মুর কথা শুনে ফারিন হকচকিয়ে যায়। ফারিন সিজনের দিকে তাকায়। কি হলো, কথা বলছো না কেন? শোনো, আমার ছেলেকে পাগল করো আর যাই করো, ওর খেয়াল রাখবে ঠিক মতো। ও যেন ঠিক মতো খায় দায়, খেতে না চাইলে জোর করে খাওয়াবে। ভালোবাসার কথাটা আমি বললাম না, সেটা তুমি অবশ্য বাসবে, জানি। জি। ফারিন, আমি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। আচ্ছা। সিজন বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, অতঃপর হঠাৎ করে দাঁড়িয়ে যায়। ফারিন, জি। তোমার জন্যই বাইরে যাচ্ছি, আর তুমি তাকে ভালোবাসা না দিয়ে বিদায় করছো? এটা তো ঠিক না। কেমন বউ তুমি? হ্যাঁ। সিজনের কথা শুনে ফারিন হকচকিয়ে যায়। মানে? আমার কাছে আসো, মানে বোঝাচ্ছি। কেন? আসতে বলেছি। ফারিন সিজনের কাছে এসে দাঁড়ায়। সিজন হুট করেই ফারিনকে চাপটে ধরে। সিজনের এমন কাণ্ডে ফারিন হতবাক, সে ফ্রিস্ট হয়ে যায়। আরে, তুমি জড়িয়ে ধরছো না কেন? জড়িয়ে ধরো। ফারিন কাপা কাপা হাত দুইটি আস্তে সিজনের পিঠে রাখে। শরীরে কি শক্তির অভাব পড়ছে? শক্ত করে জড়িয়ে ধরো। সিজনের কথা মতো ফারিন এবার একটু শক্ত করেই জড়িয়ে ধরে। গুড গার্ল। কিছুক্ষণ এভাবে থেকে সিজন সরে আসে, তারপর হুট করেই ফারিনকে দেওয়ালে ঝাপটে ধরে। ফারিনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে লুকিয়ে ফেলে। ফারিনের চোখ বড় বড় হয়েছে। ঘটনা এত হুট করে হয়েছে যে সে কিছুই বুঝতে পারেনি কি হচ্ছে তার সাথে। সিজন ফারিনের ঠোঁট জোড়া চুষে নিচ্ছে, আর ফারিন চোখ বন্ধ করে তাতে সায় দিচ্ছে। সিজন ফারিনের ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসে। সিজন তাকিয়ে দেখে ফারিন এখনো চোখ বন্ধ করে আছে। সিজন হেসে বের হয়ে যায়। প্রায় অনেকক্ষণ সিজনের সারা শব্দ না পেয়ে ফারিন চোখ খুলে তাকায়। না, সিজন নেই। কোথায় গেল? চলে গেল? ফারিন হেসে নিজের ঠোঁটে হাত বোলায়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার লজ্জা লাগছে। কিছুক্ষণ আগেই সিজন তার খুব কাছে ছিল, অনেক কাছে ছিল, যতটা কাছে থাকলে বিপরীত জনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ফারিন বিছানায় শুয়ে অতীতে ডুব দেয়, যেখানে সিজনের সাথে তার প্রথম দেখা হয়। সেদিন ছিল ঝুম বৃষ্টির দিন। সন্ধ্যাবেলা ফারিন কোনো এক কারণেই বাইরে বের হয়েছিল, কিন্তু কাজ শেষে বাড়িতে ফিরতেই যদি বিপত্তি ঘটে। ঝুম বৃষ্টি শুরু হয়। ফারিন বৃষ্টি থেকে আশ্রয় নিতে রাস্তার পাশে বন্ধ দোকানের ছাউনির নিচে যায়। সেখানে আগে থেকেই একজন ছেলে ছিল। ছেলেটাকে দেখে ফারিন কিছুটা ভয় পেয়ে যায়। একা একটা মেয়ে সে। এই ছেলেটা তার সাথে কিছু করবে না কি এমন বিশ্বাস আছে? ফারিন ভাবলো এখানে দাঁড়াবে না। সে আশেপাশে তাকালো। না, আশেপাশে আশ্রয় নেওয়ার মতো, বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো কিছুই নেই। অগত্যা ফারিন বুকে সাহস সঞ্চার করে সে দোকানের ছাউনির নিচেই দাঁড়ায়। ফারিন আর চোখে ছেলেটার গতিবিধি লক্ষ্য করছে। কোনো খারাপ কিছু দেখলে সে চিৎকার করে এক দৌড় দিবে। ফারিন যতবারই আর চোখে তাকায়, সে ছেলেটাকে ট্যাপ ট্যাপ করে তার দিকে তাকিয়ে আছে। ফারিনের ছেলেটাকে দেখে এমন মোটেও সুবিধার মনে হচ্ছে না। আরো কিছুক্ষণ যাওয়ার পরেও ফারিন
একই ঘটনা খেয়াল করে ফারিন। এবার সাহস করে ঠিক করে ছোট লোককে কয়েকটা কথা শুনিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ করতে যেতে কয়েকটা ছেলে কোথায় থেকে হুড়মুড়িয়ে সাউনের নিচে চলে আসে। ফারিন হক ছুকিয়ে যায়। এবার ফারিনের মনে তীব্রভাবে ভয় ঢুকে যায়। এতগুলো ছেলের মধ্যে সে একা। ভয়ে তার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। সে ঠিক করলো এখানে আর এক মুহূর্তেও দাঁড়াবে না। ফারিন সাউনের নিচ থেকে বের হয়ে যায়। এই ঝুম বৃষ্টিতে সে পেছনে না তাকিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ করে পিছন থেকে কেউ ডেকে ওঠে, এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ফারিন না শোনার ভান করে দ্রুত হাঁটছে। তখনই ছেলেগুলি দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। ফারিন ভয়ে দাঁড়িয়ে যায়। ব্যাপার কি ম্যাডাম, আমাদের দেখেই পালাচ্ছেন কেন? আমরা ছাউনির নিচে গেলাম আপনার জন্য, অথচ আপনি আমাদের দেখেই পালিয়ে যাচ্ছেন। এটা মোটেও আশা করিনি, তাই না রে? প্রথম ছেলেটা বলে ওঠে, এই এত কাহিনী না পেঁচাইয়া মায়াটা তাড়াতাড়ি উঠে এনে, কেউ আবার চলে আসবো। ছেলেগুলোর কথা শুনে ফারিনের কলিজার পানি শুকিয়ে যায়। সে বুঝতে পারছে আজ তার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। দেখুন, আজে বাজে কথা না বলে আমার রাস্তা থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। এত সুন্দর একটা পাখি না টেস্ট করে এমনি এমনি ছেড়ে দেবো? ছেলেগুলো এগিয়ে এসে ফারিনের হাত চেপে ধরে। ফারিনকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। ফারিন জোর করে তাদের হাত থেকে ছুটতে পারছে না। নায়ক আসিবার পূর্বে নায়িকাকে গুন্ডাগুলো নিয়ে চলে গেল। এমন তো হতে দেওয়া যাবে না। পেছন থেকে তেজি গলায় কারো মুখে এসব কথা শুনে ছেলেগুলো পেছনে ঘুরে। সাথে ফারিনও। ফারিন প্রথমে একলা যে ছেলেটাকে দেখেছে সেই ছেলেটাই উপরোক্ত কথাগুলো বলেছে। কে রে ভাই তুই? কিসের ফিল্মে ডায়লগ মারতে আসলি? যা ওটা এখান থেকে, না হলে এমন মার মারবো না বেঁচে ফিরতে পারবি না। আমি আর ফিল্মি ডায়লগও মারবো না। তোদের হাতে মায়েরও খেতে চাই না। মেয়েটাকে ছেড়ে দে, ও চলে যাক। তোরাও যা, আমিও যাই। তাই? সবাই উচ্চস্বরে হেসে ওঠে, যেন ছেলেটা কোনো জোকস বলেছে। মেয়েটাকেও ছাড়বো না, তোকেও ছাড়বো না, ওই মার শালারে। ওয়েট, ছেলেটা তার পেছনে পকেট থেকে একটা লিভারভার বের করে আকাশের দিকে তাক করিয়ে চালিয়ে দেয়। গুলির শব্দ হতেই ছেলেগুলো উধাও হয়ে যায়। ফারিনও কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। যখন চোখ খুলে দেখে ছেলেটা তার খুব কাছে। ফারিন ভয় পেয়ে পেছনে চলে যায়। আমার নামটা জেনে রেখো, সিজান নাম আমার। তোমাকে খুব ভাল লাগছে আমার। আমি তোমাকে বিয়ে করব। আজকে একলা ছেড়ে দিচ্ছি, আর কখনো তোমাকে ছাড়বো না। গুড বাই। সত্যি সত্যি সিজন ফারিনকে বিয়ে করেছে, ছাড়েনি ফারিনকে, নিজের করেই নিয়েছে। সেদিন খুব ভয় পেলেও এখন সেদিনের কথা মনে পড়লে খুব হাসি পায় ফারিনের। আমার সামনে তো একবারও হাসতে দেখি না, আর আমার অগোচরে তো দেখি ঠিকই হেসে বেড়াও। আমি না থাকলে দেখি খুব খুশি থাকো। সিজনের বলা কথাগুলো শুনে ফারিন হক চকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সিজন ফারিনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। তা কি নিয়ে হাসছো? আমাকেও বলো। না মানে, আচ্ছা বাদ দাও, অনেকক্ষণ হাসি খুশি ছিলে, এখন একটু আমাকে খুশি করো। কিভাবে? সিজন হুট করেই ফারিনের কোমরে হাত দিয়ে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফারিন কেঁপে ওঠে। সিজন হুট করেই ফারিনের কোমরে হাত দিয়ে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফারিন কেঁপে ওঠে। জানো না বুঝি? কি করছেন? চুমু দাও। ঠোঁটে দিতে হবে না, দুই গালে দিলেই হবে। পারবো না। পারবি না মানে? সিজন হঠাৎ করেই ফারিনকে ধাক্কাতে নিচ থেকে সরিয়ে ফেলে। এমন আকস্মিক ধাক্কা ফারিন হতবাক হয়ে যায়। সে বিছানায় গিয়ে পড়ল। দিতে হবে না, থাক তুই। সিজন এই কথা বলে হন হন করে রুম থেকে বের হয়ে যায়। ফারিন সিজনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যখন ইচ্ছে হয় কাছে আসে, আবার যখন ইচ্ছে হয় দূরে ছুঁড়ে মারে। মাথায় কখন কি ঘুরে হয়তো নিজেও জানে না। ফারিন রুম থেকে বের হয়ে আসে, সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। চাচা সোফায় বসে আছে। ফারিন এসে চাচার সামনে সোফায় এসে বসে। ফারিনকে দেখে চাচা হেসে জিজ্ঞেস করে, কি অবস্থা ভাতিজি, সব ঠিকঠাক? জি, সব ঠিকঠাক। মোটেও ঠিকঠাক মনে হচ্ছে না। সিজনকে দেখলাম রেগে কোথাও যাচ্ছে। আপনার ভাতিজার কথা বলে লাভ নাই। ওনার মাথায় অনেক বড় ধরনের সমস্যা আছে। এই মাথা ভালো থাকে তো এই মাথায় সমস্যা দেখা যায়। কি বলো, সত্যি নাকি? এত বছর ভাতিজার সাথে থাকলাম, অথচ আমি ভাতিজার এই সমস্যার কথা জানলামই না। এই বাসা থেকে কি লাভ যদি ভাতিজার সমস্যার কথা জানতে না পারি? চাচা, ওনারে ডাক্তার দেখানো উচিত। আজকে আসুক বাসায়, শুধু ডাক্তার না, কবিরাজের 14 গোষ্ঠী দেখামো। ফারিন চাচার কাছ থেকে উঠে এসে ছাদের দিকে যায়। ছাদে এসে দোলনায় বসে।
নীল সাদা আকাশের নিচে তাকিয়ে ভাবনায় ডুব দেয়। বৃষ্টির সেই সন্ধ্যার পর সিজানের সাথে ফারিনের রাত দেখা হয়নি, যার কারণে ফারিন সিজানকে একদমই ভুলে গিয়েছে। কেউ একজন যে তাকে সেই সন্ধ্যায় অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে, তাকে অনেক বড় একটা ট্রিট দিয়ে গেছে, সেটা সে ভুলেই গিয়েছিল। ফারিন প্রতিদিনের ন্যায় আজকেও রিক্সা দিয়ে ভার্সিটিতে যাচ্ছে। হঠাৎ কেন জানি তার মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। ফারিন আশেপাশে পেছনে তাকায় না, কাউকেই তো মনে হচ্ছে না তাকে ফলো করছে। ফারিন ভার্সিটি থেকে ক্লাস করে রিক্সা করে বাড়িতে আসার জন্য রওনা দেয়। হঠাৎ করে কেউ একজন লাফ দিয়ে তার রিক্সায় উঠে পড়ে। ফারিন ভয় পেয়ে লাফ দেয়। সে পড়ে যেতে নিলেই পাশে বসা মানুষটা তার কোমর চেপে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচায়। কে আপনি? এভাবে রিক্সায় উঠলেন কেন? মামা, রিক্সা থামান। রিয়েলি তুমি আমাকে চিনতে পারছো না? সেদিন সন্ধ্যা এত বড় একটা বিপদ থেকে রক্ষা করলাম, অথচ তুমি একটা ধন্যবাদ পর্যন্ত দাওনি। ফারিনের এবার সেই সন্ধ্যায় দেখা চেহারাটার সাথে আজকের লোকটার চেহারা মিলাই না, একদম ঠিক আছে। কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আপনাকে আমার ভয় করছে। আপনার কাছে এখন নিশ্চয়ই রিভলভার আছে। রিভলভার দিয়ে আমি কাউকে মারি না, এটা ভয় দেখানোর জন্য রাখি। সত্যি? আরে হ্যাঁ সত্যি। শুনো, তোমার সাথে বেশি দূর পর্যন্ত যেতে পারবো না, তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? তোমার সাথে কথা বলবো। বিয়ের আগে জানাশোনার একটা ব্যাপার আছে না? তোমাকে কি আমি হুট করে বিয়ে করব নাকি? আমি তোমার প্রেমে পড়েছি, তুমি আমার প্রেমে পড়বে, তারপর আমাদের বিয়ে হবে। কি বলছেন এসব? নাম্বারটা দাও তো, ওকে তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। সিজন ফারিনের হ্যান্ড ব্যাগ থেকে ফোনটা বের করে নেয়। ফারিন কিছু বলতে পারছে না, শুধু হা করে দেখা ছাড়া। হঠাৎ ফারিনের ফোনের রিংটোন বেজে ওঠায় ফারিন নিজের ফোনের দিকে তাকায়। সিজান নাম আমার, সেভ করে দিয়েছি, রাতে কল দিব। সিজন ফারিনকে কিছু বলতে না দিয়ে ঢপাস করে লাফ দিয়ে চলন্ত রিক্সা থেকে নেমে যায়। ফারিন চিল্লিয়ে ওঠে, আরে সাবধান, পড়ে যাবেন তো। সিজন ফারিনের দিকে এক মুচকি হাসি দেয়। ফারিন জোরে বলে ওঠে, পাগল হয়ে গেছেন? রিক্সা অনেক দূর চলে আসে। সিজন পেছনেই পড়ে থাকে। ওই কি সমস্যা তোমার? কারো কণ্ঠে উচ্চ আওয়াজ শুনে ফারিন হক চুকিয়ে ভাবনার জগৎ থেকে ফিরে আসে। সামনে তাকিয়ে দেখে সিজন দাঁড়িয়ে আছে। কি? চাচাকে কি বললে? আমার নাকি মাথায় সমস্যা? আমার কাছে যাই মনে হলো আমি তাই বললাম। সিজন ফারিনের পাশে দোলনায় বসে। এমনটা কেন মনে হলো? যখন ইচ্ছে কাছে আসবে, আবার যখন ইচ্ছে দূরে ছুঁড়ে মেরে রাগ দেখাবে। মাথায় সমস্যা না থাকলে কেউ এমন করে? ফারিনের কথা শুনে সিজনের এখন হাসি পাচ্ছে। সিজন হাসি কন্ট্রোল করে বলে, দাঁড়াও। ফারিন হক ছুকিয়ে যায়। সে সিজনের দিকে তাকায়। দাঁড়াতে বলছি। ফারিন হুট করে দাঁড়িয়ে যায়। সিজনও দাঁড়িয়ে যায়। তারপর হুট করেই ফারিনকে কোলে তুলে নেয়। ফারিন ভ্যাবাচাকা খায়। সে সিজনের দিকে তাকায়। সে সিজনকে বুঝতে চেষ্টা করছে। সিজন নিজের ঠোঁটটা ফারিনের ঠোঁটের কাছে আনতেই ফারিন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ভুলেও আর ওনার ইচ্ছাতে সাড়া দিব না। সবকিছু কি ওনার ইচ্ছা মতো হবে নাকি? কিস করবে আবার দূরে সরিয়ে দিবে। সিজন ফারিনের মুখটা হাত দিয়ে ধরে সোজা করে। প্রেম করেছি আমার ইচ্ছাতে, ভালোবেসেছি আমার ইচ্ছাতে, বিয়েও করেছি আমার ইচ্ছাতে, আর এখন আদরও করব আমার ইচ্ছাতে। সিজন এই কথা বলে ফারিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। ফারিন প্রথমে সাড়া না দিলেও এখন সাড়া না দিয়ে থাকতে পারল না। সেও সিজনের সাথে তাল মিলিয়ে সিজনের ঠোঁটে চুমু দিচ্ছে। সিজন ফারিনকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে রুমে চলে আসে। রুমে আসতেই যত সময় লেগেছে সেই সময়টুকু ফারিন সিজনের মুখের দিকেই তাকিয়েছিল। সিজন রুমে এসে ফারিনের মুখের দিকে তাকায়। কি সমস্যা? এভাবে একদিনে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? কোনো সমস্যা নেই, এমনিতেই আমার ইচ্ছে করছিল তাই তাকিয়েছিলাম। যাও তো, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। বলতে বলতে সিজন ফারিনকে কোল থেকে নামিয়ে দেয়। আচ্ছা। ফারিন সিজনের জন্য কফি বানাতে রান্নাঘরে চলে যায়। সিজন বিছানায় শুয়ে ভাবে এই মেয়েটাকে সে কষ্ট দিতে চায়, কিন্তু কোনোভাবেই কষ্ট দিতে পারছে না। কষ্ট দিতে গেলে উল্টো নিজেকেই কষ্ট পেতে হয়। আর এর আচরণ দেখে মনে হচ্ছে আমাকে বিয়ে করেই ও হাসি খুশি সুখী আছে, অথচ আমি যে তাকে জোর করে বিয়ে করলাম এতে এর কোনো অভিযোগ নেই। সব যেন একদম ঠিকঠাক। এই মেয়েকে তো বুঝতেই পারছি না আমি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ফারিন কফি নিয়ে এসে সিজনের দিকে বাড়িয়ে দেয়। এই নেন আপনার কফি। টেস্ট ভালো হয়েছে তো? চিনির পরিমাণ ঠিক আছে তো? আমি তো টেস্ট করে দেখিনি, তবে বলতে পারি ভালোই হবে। আন্দাজে কথা বলবেন একদম। এক্ষুনি একটু খেয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। আমি খেয়ে দেখবো? আমার মুখের এটো খাবেন আপনি? কেন, খেলে কি সমস্যা?
তোমার মুখে কি আঠা লেগে আছে যে আমি খেতে পারবো না? না সেটা না। আচ্ছা ধমক দিয়েন না, আমি একটু খেয়ে দেখতেছি। ফারিন কাপ থেকে এক চুমুক কফি নিয়ে খেয়ে দেখে আর মনে মনে বলে, না খারাপ না, কফিটা ভালোই হয়েছে, ওনাকে দেওয়া যায়। সব একদম ঠিকঠাক, নিশ্চিন্তে খেয়ে দেখতে পারেন। দাও। সিজন ফারিনের হাত থেকে কফির কাপটা নিয়ে ফারিন ঠিক যেখানটাই চুমু দিয়েছে সিজন ঠিক